This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর শিল্পায়নের আশা, নতুন আশা। তার কারণ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আদানি গোষ্ঠীর বৈঠক হয়। নবান্নে সেই বৈঠকে ছিলেন গৌতম আদানি, ছিলেন তার পুত্র করণ আদানি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন। দীক্ষা, আমি জানতে চাইব মূলত কোন কোন সেক্টরে তারা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন? সবার প্রথমেই জানি যে গৌতম আদানি, করণ আদানি কিন্তু আগের শাসক দলের আমলেও অর্থাৎ তৃণমূল আমলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তাজপুর যে গভীর সমুদ্র বন্দর, প্রথমে কিন্তু তাদেরকেই দেওয়া হয়েছিল দরপত্রে, কিন্তু পরবর্তীকালে সেটা ক্যান্সেল করে দেওয়া। আজকে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি এবং তার ছেলে গৌতম আদানি এবং করণ আদানি দুজনেই আসেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের পরে মুখ্য সচিবের সঙ্গে অর্থাৎ সাতজনে মিলে বৈঠক হয় এখানে। সেখানে মূলত বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট করার, নতুন ইনফ্রাস্ট্রাকচার করার কথা বলা হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র করার এরকম পরিকাঠামো করার একটা কথা বলা হয়েছে। পাশাপাশি লজিস্টিক হাব এবং অন্যান্য পরিকাঠামো করার পাশাপাশি তাজপুর সমুদ্র বন্দর যাতে ফের দরপত্র ডেকে আদানিদের হাতে দেওয়া যায় কিনা সেই ব্যাপারেও আলোচনা হয়েছে, প্রাথমিকভাবে জানতে পারছি। তবে মূলত পাওয়ার প্ল্যান্টের বিষয়টাই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ছবি আর সই এবং নকল হইতে সাবধান। গত 90 বছর ধরে বাঙালি একটা পুষ্টিকর খাবারের সঙ্গে অভ্যস্ত, নাম তার তাল মিছরি। আর মিছরির ছুরির মতোই তৃণ থেকে মূল আলাদা হয়ে গেল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই চলে এলো আসল তৃণমূল। 28 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হাইজ্যাক হয়ে গেল কি? আসুন দেখি বিস্তারিতভাবে। আমরা দিদিকে মানি, দিদি আমাদের দলের নেত্রী, ঋতব্রতকে লিডার হিসেবে সই করে। জোড়া ফুলের টিকিটে জিতে 30 দিনও কাটল না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মেনে নতুন তৃণমূলের আত্মপ্রকাশ। নব্য তৃণমূলের নেতারা তাদের মুখ হিসেবে সামনে আনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নিয়ন্ত্রণ ভেঙে কার্যত কালীঘাট তৃণমূল থেকে বেরিয়ে এলেন জোড়া ফুলের প্রতীকে জেতা 2/3 তৃণমূল বিধায়ক। নেত্রী মমতা, আবার নেতা ঋতব্রত, যা শুনে অনেকেই বলছেন কোনটা আসল কোনটা নকল তৃণমূল। असली टीएमसी और नकली टीएमसी में अभी खींचातानी हो रहा है। চৌঠা মে বাংলার ক্ষমতা থেকে ইতিহাস হয়ে যায় তৃণমূল। ভোটের ফল প্রকাশের 1 মাসের মধ্যেই তছনছ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বুধবার সদল বলে নতুন তৃণমূলের পোস্টার বয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় পৌঁছে যান তৃণমূলের পরপর বিধায়ক। সেখানে বিরোধী দলনেতা হিসেবে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। বিধানসভা স্পিকারকে দেওয়া চিঠিতে 4 জন ডেপুটি লিডারের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, কসবার জাভেদ খান এবং সুজাপুরের সাবিনা ইয়াসমিন। নতুন তৃণমূলের মুখ্য সচেতক হিসেবে প্রস্তাব করা হয়েছে রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানের নাম। সূত্রের দাবি 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সই নিয়ে বিরোধী দলের দাবিদার ঋতব্রত সন্দীপনরা। প্রায় তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি দলটা করেন। মধ্যমগ্রামের 4 বারের বিধায়ক সেই রথিন ঘোষ বলছেন তাদের নেত্রী মমতাই। অভিষেকের নাম নিলেও তার প্রতি চরম অনাস্থা তৃণমূলের আরো অনেকেই। আমরা দিদিকে মানি, দিদি আমাদের দলের নেত্রী, বলছে সই জাল, বলছে অমুক জাল। সেই সব কারণে আজকের মিটিংটা আমরা যে ওই ঋতব্রতকে লিডার হিসেবে সই করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি জানি। সেটা পার্টি ঠিক করবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবসেনা বিদ্রোহের সময় একনাথ শিন্ডেরা বারবার বলতেন তারাই বালা সাহেবের উত্তরাধিকারী। উদ্ধব ও তার ছেলে আদিত্য নেতৃত্বকেই তারা অস্বীকার করেছেন। মারাঠা ভূমির সেই ছবি যেন ফিরল বাংলায়। বারবার নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন বিক্ষুব্ধরা। সেসব কি এবার তৃণমূলের 42% সেন্টিমেন্টের কথা ভেবে, নাকি এই কৌশলের পিছনে রয়েছে অন্য অঙ্ক? কাঁচ পড়ে গেল, যেরকম ছোট ম্যাগনিফায়ার ছোট্ট গ্লাস, বড় গ্লাস, সেই কাঁচের থেকেও হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি উঠে গেল। সেদিন খেলোয়াড় যারা খেলতো, যাদের তাদের আম্পায়ার রেফারি ছিলেন আপনি। আজ যারা খেলছে তাদের আম্পায়ার বা রেফারি হয়েছে বিজেপি। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন আদি নব্য গোষ্ঠীর খেয়েই বারবার সামনে আসত। ক্ষমতা থেকে চলে যেতেই নব্যদের হাতেই এখন দলের রাশ।
ব্যুরো রিপোর্ট TV9 বাংলা। বিরোধী দলনেতার চেয়ারে বসতেই দর বাড়ল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলের হেভিওয়েট নেতারা যোগাযোগ করতে শুরু করে দিয়েছেন ঋতব্রতর সঙ্গে। এবার ঋতব্রতর সঙ্গে দেখা করলেন শওকত মোল্লা। প্রায় 10 মিনিট বিরোধী দলনেতার সঙ্গে কথা ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থীর। সূত্রের খবর, রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এবার নবান্নের পর ছোট লালবাড়িও কি হাতছাড়া হতে চলেছে তৃণমূলের? কলকাতার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সেই জল্পনা কিন্তু আরও তীব্র হচ্ছে। তবে কি মেয়াদ শেষের 5 মাস আগেই ভেঙে যাবে তৃণমূলের বোর্ড? ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র পদে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম। তার ফলে কলকাতা পুরসভাও এবার কি বেহাত হচ্ছে তৃণমূলের? নবান্নর পর ছোট লালবাড়ির তৃণমূলের নিয়ন্ত্রণ আর কতদিন থাকে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা আলোচনা। 26-এর বিধানসভা ভোটে বিপর্যয়ের পর কলকাতা পুরসভায় তৃণমূলের একের পর এক জনপ্রতিনিধি পদ ছাড়তে থাকেন। প্রথমে বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, তারপর সুশান্ত ঘোষ। এই আবহে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে অরূপ চক্রবর্তীর ইস্তফা। মঙ্গলবার সেই তালিকা আরও লম্বা হয়। পদত্যাগ করেন দীর্ঘদিনের কাউন্সিলর তথা মেয়র পরিষদ তারক সিং। মনসুন মিটিং এখনো পর্যন্ত ডাকা হয়নি, যেটা মেয়র ডেকে থাকে। কর্পোরেশনের টাকায় তেল পুড়িয়ে কর্পোরেশনে আসা যাওয়া আমাকে এম্বারাস লাগছে। আমি এই জন্য পদত্যাগ করছি। আমরা একটা গ্রুপ, আমরা একসাথে কাজ করছি, যা করবো একসাথে করব। এই প্রেক্ষাপটে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন ফিরহাদ হাকিম। তৃণমূল সূত্রে দাবি, তাতে সায় দেন দলনেত্রী। ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, পুরসভাকে যে ডিফাউন্ড করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2018 নভেম্বরে শোভন চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার মেয়র পদ ছেড়ে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেন ফিরহাদ হাকিমকে। কিন্তু তখন তিনি কাউন্সিলর ছিলেন না। ফিরহাদকে মেয়র পদে আনতে বদলানো হয় পুরো আইন। নতুন আইনে মেয়র হওয়ার 6 মাসের মধ্যে কেউ কলকাতার যে কোনো ওয়ার্ড থেকে জিতে আসতে পারে। 2021-এর পুরো ভোটে 82 নম্বর ওয়ার্ড থেকে জিতে দ্বিতীয়বার মেয়র হন ফিরহাদ হাকিম। মেয়াদ শেষের 5 মাস আগে তিনি সরে দাঁড়াচ্ছেন। তা নিয়ে বিদ্রুপের সুর বিজেপির গলায়। আসলে ব্যাপারটা হচ্ছে, উনি একটা এক্সিট রুট খুঁজছিলেন। এই এক্সিট রুট দিয়ে বলুন বা এসকেপ রুট বলুন, সেটা দিয়ে উনি বেরিয়ে এসছেন। কিন্তু কেন ইস্তফা দিচ্ছেন দুবারের মেয়র? সূত্রের খবর, পুরসভার যাবতীয় ফাইল মেয়র নয়, যাচ্ছিল পুরো কমিশনারের কাছে। কোনো ফাইলই সই করতে পারছেন না মেয়র। একের পর এক কাউন্সিলর গ্রেফতার, মেয়র পরিষদ, বড় চেয়ারম্যানের পদত্যাগে ক্রমশ কোণঠাসা হতে থাকেন মেয়র। সামনে বর্ষা, নিকাশি নিয়ে সমালোচনায় পড়তে হতে পারে। এই কারণে কি সরে দাঁড়াতে চাইছেন ফিরহাদ? প্রশ্ন রয়েছে তা নিয়ে। পুরসভায় ফিরহাদের টিমের অন্যতম সন্দীপন সাহা। শিবির বদলে তিনি এখন নতুন তৃণমূলের অন্যতম মুখ। মেয়রের সরে যাওয়ার সিদ্ধান্তে সন্দীপন উৎফুল্ল। আমিও মেয়র পরিষদের সদস্য ছিলাম, আর কোনো দায় নিতে হবে না আমাদেরকে। আমরা এবার মুক্তভাবে, স্বচ্ছভাবে কাজ করব। 26-এর বিধানসভা ভোটের নিরিখে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে মাত্র 42টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে। বর্তমান বোর্ডের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। তার অনেক আগেই অচলাবস্থা ছোট লালবাড়িতে। সুপ্রিয় গুহ, সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। পদত্যাগের পর তারক সিং কি বলেছেন এবার শোনাবো আপনাদের। হয় মেয়র বোল্ডলি তার ক্ষমতা প্রয়োগ করে ডিসেম্বর পর্যন্ত চালাক। আমি এমআইসি নেই, কি আছে, কাউন্সিলর তো আছে, আমরা সবাই যাব, আমাদের পিরিয়ডটা আমরা চালাবো। আর যদি তার মনে হয় যে না, আমার চলে যাওয়া উচিত, মেয়র রেজিগনেশন দিলে ভালো। আর যদি না দেন, তাহলে বোর্ডলি চালানো ভালো। 20 জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা সরকারের। পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করত তৃণমূল কংগ্রেস সরকার। এবার ইতিহাসের সূত্র ধরে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বিজেপি সরকার। আর পয়লা বৈশাখ নয়, এবার থেকে 20 জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে সে কথা জানালেন দিলীপ ঘোষ। আগে সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করত। বর্তমান সরকার 20 জুন, যে দিনটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছিল এবং প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাকেই বর্তমান সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে। দেশের বেশ কয়েকটি রাজ্যে নিজস্ব প্রতিষ্ঠা দিবস রয়েছে, যেমন মহারাষ্ট্র 1 মে, কর্ণাটক 1 নভেম্বর, রাজস্থান 30 মার্চ।
কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস কবে? তৃণমূল সরকারের আমলে রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালিত হতো 1 বৈশাখ, কিন্তু বিজেপি বরাবরই 20 জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালনে জোর দিয়েছে। ইতিহাস অবশ্য বলছে 1947 সালের 20 জুন বাংলা ভাগের পক্ষে ভোটাভুটি হয়। পাকিস্তানে যোগদানের বিপক্ষে ভোট পড়ে 58টি, 21টি ভোট পড়ে বাংলা ভাগের বিপক্ষে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে হিন্দু মহাসভা, কংগ্রেস ও কমিউনিস্টরা পাকিস্তানে যোগদানের বিপক্ষে ও বাংলা ভাগের পক্ষে ভোট দেয়। হিন্দু প্রধান অংশ নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ। কিন্তু এরপরও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 বৈশাখের দিন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণার পর রাজ্য সরকারের তরফে ওই দিন পালনও হয়েছে। যদিও বঙ্গ বিজেপির তরফে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস আলাদা করে পালন করা হয়েছে। লোকভবনেও 20 জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিতও হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আরও এক মূর্তি বসবে কলকাতায় 6 জুলাই, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী। সেদিনই হবে ভূমি পুজো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডির আধিকারিকদের দেখা যায় হাতে সামন নিয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল ইডি। আগামী 15 জুন সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি আমি ছবিটা দেখাবো। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এই মুহূর্তে ইডি টিম এসে পৌঁছেছে এবং হাতে আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে সেই ফাইল রয়েছে যেখানে সমন উল্লেখ করা রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়, মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে ইডি টিম এসে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাকে হাজিরার নোটিশ দেওয়ার জন্য। এবং আমরা সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি যে 2 জন অফিসার তারা নোটিশ দিতে এসছেন কালীঘাটের বাড়িতে এবং তার আগে শান্তিনিকেতন যে বিল্ডিং সেখানে যিনি থাকেন সেখানে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানে তখন তারা জানতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বাড়িতে থাকে না, তখন তারা এখানে এসে পৌঁছন, অর্থাৎ কালীঘাটে তার যে দ্বিতীয় বাসভবন সেখানে এসে পৌঁছন। এবং আমরা সরাসরি দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির যে সিকিউরিটি টিম তাদের সঙ্গে এই মুহূর্তে কথোপকথন চলছে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সিকিউরিটি টিমের অফিসাররা তারা যোগাযোগের চেষ্টা করছেন, ফোনে যোগাযোগের চেষ্টা করছেন। তাকে গোটা বিষয়টা জানানো হচ্ছে যে ইডি টিম এসে পৌঁছেছে, তাকে হাজিরার নোটিশ তারা দিতে চায়। সরাসরি আমরা দেখলাম এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি এর আগে তাদের সিজিও কমপ্লেক্সে একাধিকবার তলব করেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বয়ান রেকর্ড করার পর আমরা দেখাচ্ছি সরাসরি নোটিশের যে ফাইল, সেই ফাইলের সমন লেখা রয়েছে, অর্থাৎ হাজিরার নোটিশ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরার নোটিশ। এর আগে আমরা দেখেছি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট, সিবিআই তলব করেছিল, তার পরবর্তীতে ইডিও তলব করেছিল। আর এবার আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ দিতে এলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে এই মুহূর্তে বেরিয়ে গেলেন ইডি অফিসাররা নোটিশ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার পর ইডি অফিসাররা বেরিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে তার কর্মী নোটিশ গ্রহণ করেছে। আবার এই নিয়ে তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হলো। নোটিশ ইতিমধ্যেই সার্ভ করা হয়েছে, নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সেই নোটিশ গ্রহণ করা হলো এবং নোটিশ দেওয়ার পর ইডি অফিসাররা এই মুহূর্তে বেরিয়ে গেলেন। একদিকে সিআইডি তাকে তলব করছে সই জালিয়াতির মামলায়, তাকে দ্বিতীয় নোটিশ ইতিমধ্যেই দেওয়া রয়েছে, আগামী 8 জুন তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এবার ইডি নোটিশ এসে পৌঁছলো। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের যে নিরাপত্তা রক্ষী ছিলেন তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার পড়েছে সেখানে। শুধু তাই নয়, সে পোস্টারে 1 লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে। কোটশিলা থানার বামুনিয়া এলাকায় এই পোস্টারটি দেখা যায়, ছবি দেখাচ্ছি আপনাদের। এই পোস্টারটি উদ্ধার করে কোটশিলা থানার পুলিশ। পোস্টারে উচ্ছেদের বিষয়ে উল্লেখ রয়েছে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। আমার নামকরণ দিয়ে আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। একবার ভোটের প্রচারে আমার উপরে হামলা হয় এবং গুরুতরভাবে জখমি হয়ে যায় একজন কার্যকর্তা তাতে। তো সেই জায়গার থেকেই সম্ভবত তার আশপাশের থেকে হচ্ছে, আমরা পুলিশকে জানিয়েছি, মৌখিকভাবে আপাতত, লিখিতভাবে জানাবো এবং পুলিশেই বলতে পারবে কি কে বা কারা করেছে। বিশ্ব বাইসাইকেল দিবসে নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা। বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী কিশোরের। বাইসাইকেলের পিছনে সজোরে ধাক্কা মার একটি বাস রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে 14 বছরের ওই কিশোর। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক বাস এবং ওই বাসের চালককে
আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরা যে ফুটেজ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।